ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি আবুল কাশেম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সরকার আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে সহায়তা দেওয়ার জন্য এতদিন ইলেকট্রনিক আইটেম, বিশেষ করে হচ্ছে ফ্রিজ, এসি এবং মোবাইল ইন্ডাস্ট্রি, এদের উপরে হচ্ছে ব্যাটারি একটা কনসেশন দিয়েছিল, ব্যাটারি রেট কম ছিল। কিন্তু আগামী বাজেটে তারা এটা উইথড্র করার একটা উদ্যোগ নিয়েছে, অর্থাৎ হচ্ছে ব্যাটারি রেট তারা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে হচ্ছে আমাদের রেভিনিউ কতটা বাড়বে বা ইন্ডাস্ট্রির উপরে কতটা প্রভাব পড়বে এবং আমরা অ্যাজ এ কনজিউমার, আমরা যারা এসব ইউজ করি, কিনি, তো তাদের উপরে কতটা প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আজকে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা আজকে তার কাছ থেকে শুনবো। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আজকে নিউজ করেছেন যে এখন তো এমনিতেই গরম পড়া শুরু করছে, এর মধ্যে আপনি একটা গরম নিউজ করেছেন যে এসি, রেফ্রিজারেটর এবং মোবাইলের ব্যাট আগামী অর্থবছরের বাজেটে বাড়ছে। এটা আসলে এখন এই ব্যাট রেট কত আছে, আগামী বাজেটে এটা কত হতে পারে? কাশেম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের এই যে আইটেমগুলোর কথা আপনি বললেন, এগুলো কিন্তু একটা লম্বা সময় ধরে এক্সাম্পশন বা ভ্যাট অথবা ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা দেওয়া আছে। তো এই সুবিধাটা বিশেষ করে এসি এবং ফ্রিজের ক্ষেত্রে এই সুবিধাটা এই বছরের আগামী জুনে শেষ হয়ে যাওয়ার কথা। সুবিধা মানে এখন 7.5% যেটি দেয়, এটি এই জুনে শেষ হয়ে যাওয়ার কথা। তো শেষ হলে এই সুবিধাটা তারা আর এনবিআর আর কন্টিনিউ না করার প্ল্যান করছে। এবং মোবাইল ফোনেরও এবারেই শেষ হয়ে যাওয়ার কথা, তবে মোবাইল ফোনের পুরোপুরি হয়তো হবে না, কিছুটা বাড়বে। এসি ফ্রিজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট মানে 7.5% এখন আছে। স্ট্যান্ডার্ড রেট হলে এটি 15% হতে পারে। মোবাইল ফোনের ক্ষেত্রে হয়তো 15% শুরুতেই যাবে না, এটি কিছুটা হয়তো বাড়বে, 2.5%-র মতো, এরকম প্রাথমিক পরিকল্পনা এনবিআর এর। এটি কিন্তু এখনও চূড়ান্ত কোনো কিছু নয়। আপনি জানেন আগামী জুনে বাজেট, যেহেতু এবার সংসদ নেই, এটি প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স বা অধ্যাদেশ হবে, অধ্যাদেশের মাধ্যমে এবার বাজেট পাস হয়ে যাবে। তখন এই বিষয়টা এনবিআর এর প্ল্যান আছে। বাই দিস টাইম এনবিআর এই পরিকল্পনা কিন্তু আবার অর্থ উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবে। ওনাদের অনুমতির পরে যদি ওনারা সেখান থেকে এটি চূড়ান্ত হয়, তখনই এটি আসলে বলা যাবে। এখনও পর্যন্ত এনবিআর এর পরিকল্পনার মধ্যে আছে। যেটি হবে, আমরা যেটা বললাম যে এর ফলে এই পণ্যগুলার, মোবাইল ফোন, এসি অথবা ফ্রিজ, এই সময়টায় দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা যেটা গতকালকে কথা বলে যেটা বুঝলাম যে এসির 1 টনের একটা এসি, যেটা গ্রি ব্র্যান্ডের যেটা আছে, আমরা ওখানকার অফিসিয়ালদের সঙ্গে কথা বলেছি, তারা বললেন যে 1 টনের গ্রি এসির দাম এখন প্রায় 60,000 টাকা। এর ফলে 3,000 টাকার মতো দাম বাড়তে পারে নতুন করে যদি ভ্যাটটা আসে। একইভাবে আপনার ফ্রিজের ক্ষেত্রে এখন যে প্রাইসটা আছে, এখন কিন্তু ম্যানুফ্যাকচারিং স্টেজে, আপনি এটা একটু আমাদের দর্শকদের জন্য ক্লিয়ার করা দরকার। ফ্রিজের 2টা জায়গায় এখন ভ্যাট আছে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজে 7.5% আছে, আবার ভোক্তা পর্যায়ে কনজিউমার স্টেজে কিন্তু আবার 5% ভ্যাট আছে। তো আমাদের উদ্যোক্তারা বলছেন সব মিলিয়ে 12.5% হওয়ার কথা। এটা আসলে তাদের কথা হচ্ছে এটি 10%-এর মতো এখন ভ্যাট হয়। তো এইটি যদি 15% হয়, তাহলে বাড়তি 5% ভোক্তার উপরে যাবে। মোবাইল ফোনেও যদি 2.5% বাড়ে, তাহলে মোবাইল ফোনের দাম 2.5% হারে এখন যেরকম আছে তার চেয়ে বাড়তে পারে। এই যে দাম বাড়বে, এতে একটা তো হচ্ছে কনজিউমারের উপরে, তো এটার একটা প্রেশার পড়বে। কিন্তু ইন্ডাস্ট্রিগুলি কি বলছে যে এই যে ব্যাট রেট যদি 15% হয়, বিশেষ করে এসি এবং ফ্রিজের ক্ষেত্রে, তো তাহলে তাদের অবস্থাটা কেমন, তারা প্রজেকশন করছে? আচ্ছা, এখানে একটি বিষয় কিন্তু পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য বা শিল্পায়নকে উৎসাহিত করার জন্য সরকার এটি 2009 সাল থেকে, যখন বাংলাদেশে ফ্রিজ ইন্ডাস্ট্রি কেবল শুরু হলো, তখন থেকে সরকার সুবিধা কিন্তু দিয়ে আসছে। ট্যাক্সের ক্ষেত্রে যেমন কোম্পানির কর্পোরেট যে কর, অন্যান্যদের যখন 30% ছিল বা 35% ছিল, অথবা এখন 7.5% আছে কোম্পানির কর, এই কোম্পানিগুলোকে কম হারে কর দিতে হতো। তো গত জানুয়ারিতেই কিন্তু এই কর্পোরেট ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে।
কোম্পানিগুলো, যেটি 10% ছিল এটি 20%, যদিও কোম্পানিগুলো আবার এটি নিয়ে আদালতে গিয়েছে। আদালতে যাওয়ার একটা কারণ ছিল এই সুবিধা সরকার আগে একটা অর্ডারের মাধ্যমে 2032 সাল পর্যন্ত দিয়েছে। তো 2032 সাল পর্যন্ত আপনি যখন দিয়েছেন তখন আবার হুট করে মাঝপথে এসে যখন এই সুবিধা আপনি কাট করবেন, তো এটা তো ডেফিনেটলি বিনিয়োগকারীদের জন্য এটি একটি প্রবলেম, কারণ তারা তো একটা প্ল্যান করে এসেছে যে 32 পর্যন্ত সুবিধা পাবে। ফলে তারা এটিকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে। এখন আদালতে বিষয়টি আছে, এটি হলো একটা অংশ। আর যে ভ্যাটের কথা আমরা যেটা বললাম, এই সুবিধা 2009 থেকে 19 পর্যন্ত একই রকম ছিল, একেবারেই তাদের সম্ভবত 0 অথবা সামান্য কিছু তাদের ভ্যাট দিতে হতো। 2019-এ এসে 5% ভ্যাট করা হয়, 23-এ এসে আবার এটা 7.5% করা হলো, এখন 7.5% আছে এবং প্ল্যান হচ্ছে এখন 15%। আসলে একটা লম্বা সময় ধরে যে সরকার সাপোর্ট দিয়েছে, এখন আসলে দুইটা বিষয়, একটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এখন অনেকটা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে বলা চলে। বিশেষ করে আপনি জানেন ফ্রিজের ক্ষেত্রে কিন্তু আমাদের স্থানীয় একটা সময় যখন আমাদের পুরোটাই আমদানি নির্ভর ছিল ফ্রিজ, এটি এখন প্রায় 95% স্থানীয় শিল্পগুলো সাপ্লাই করতে পারছে। মোবাইল ফোনের ক্ষেত্রেও অনেকটা বেশি, যদিও মোবাইল ফোনে চোরাই মোবাইল ফোন একটা বড় মার্কেট আছে, অনেকেই ধারণা করেন যে প্রায় 40% গ্রে মার্কেট। এসির ক্ষেত্রেও কিন্তু এখন লোকাল ইন্ডাস্ট্রিগুলো, বিশেষ করে আমরা একসময় যেগুলো বিদেশ থেকে আমদানি করতাম তারা এখন বাংলাদেশে কিন্তু ইন্ডাস্ট্রি করেছে। আপনার সিঙ্গার আর অন্যান্য অনেকগুলা ভালো ভালো ওয়ালটনের আছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলা এখন স্থানীয়ভাবে তারা বেশ সক্ষমতা অর্জন করেছে। ফলে এখন আমাদের এক্সপার্টরাও বলছেন যে না, এই সময়টায় আসলে যেহেতু তারা সক্ষমতা অর্জন করেছে, এটি এখন সময়। আবার আইএমএফের একটা চাপ আছে বাংলাদেশের ট্যাক্স বাড়ানোর জন্য। এই বছর 57,000 কোটি টাকা এক্সট্রা ট্যাক্স বাড়ানোর মাধ্যমে আদায় করার একটা টার্গেট আইএমএফ দিয়েছিল, যদিও ফাইনালি আইএমএফের সঙ্গে দেন দরবার করে সেটিকে সরকার 40,000 কোটি টাকা এনেছে। তার মানে আপনাকে বাড়তি 40,000 কোটি টাকা আদায় করতে হবে। তো এই জায়গাগুলো থেকেই নিতে হবে। এখন ইন্ডাস্ট্রির উপরে যে প্রবলেমটা আসলে হতে পারে, ধরেন আপনার ইন্ডাস্ট্রি এখন যেভাবে গ্রো করেছে, ডেফিনেটলি আপনি জানেন জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের ইকোনমি এখন একটা স্লো ডাউন আছে। তারপরে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের টার্ময়েল চলছে। তো এই অবস্থায় বাংলাদেশে ভোক্তার ইনফ্লেশন একটু উচ্চ মূল্যস্ফীতি আছে, ফলে সব কিছু মিলিয়ে ভোক্তার উপর একটা প্রেশার আছে। এর ফলে কিন্তু ইতিমধ্যে ফ্রিজের চাহিদা, তারা আমাদের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছে, তারা বলছেন যে যেরকম চাহিদা থাকার কথা সেরকমটা এখন বাজারে নেই। মোবাইল ফোনের চাহিদা অলরেডি 20% মতো কমে গেছে, স্মার্ট মোবাইল ফোন যেটা। এসির চাহিদা কিছুটা বাড়তির দিকে, যদিও এখন এই বছর অবশ্য গরম তারা যেরকমটা ধারণা করছিলেন সেরকমটা না হতে হয়তো কিছুটা কম, গরম বাড়লে আর একটু বাড়তে পারে। কিন্তু সব কিছু মিলিয়ে যদি এর উপরে নতুন করে ভ্যাটের এই প্রেশারটা আসে, ডেফিনেটলি এটি কনজিউমারের উপরে যখন চাপ তৈরি হবে, কনজিউমার যদি কম কেনে তাহলে এটি ইন্ডাস্ট্রির গ্রোথটাকে কিন্তু আবার এটা কমে। এখানে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আছে। তো সব কিছু মিলিয়ে ইন্ডাস্ট্রির উপরে কিছুটা প্রেশার আসার একটা ধারণা করা হচ্ছে। আপনার কাছে আমি লাস্ট কোশ্চেন করব যে আইএমএফের যে প্রেশার আছে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে রেভিনিউ বাড়ানোর জন্য, এবং আমরা অতীতে দেখছি যে এনবিআর যেখান থেকে খুব সহজেই টাকা পাওয়া যায় সেসব জায়গায় হচ্ছে এই কর হার বা ব্যাট হার বাড়ায়। সাধারণত আমরা ব্যাটের ক্ষেত্রে দেখছি যে হচ্ছে এনবিআরের যখনই টাকার দরকার হয় তখন তারা হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেক্টর যেখান থেকে খুব সহজে টাকাটা আদায় করা যাবে সেরকম সেক্টরে হচ্ছে ব্যাট বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন হচ্ছে সংস্কারটা খুব আলোচিত হচ্ছে, আমরা আশা করছিলাম যে এনবিআরের একটা ভালো সংস্কার হবে এবং যে ইনকাম ট্যাক্স আদায়ের ক্ষেত্রে আমাদের যে ব্যর্থতা আছে সেটা দূর করার একটা উদ্যোগ আগামী বাজেটে থাকবে। কিন্তু আমরা দেখছি যে না, সেটা বরাবরের মতোই সেই হচ্ছে ব্যাটের দিকেই নজর থাকছে। এটা আসলে এটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি সামনে এনেছেন। হওয়া দরকার আসলে ট্যাক্স, কারণ আমাদের সারা দুনিয়াব্যাপী কিন্তু এটি স্বীকৃত, যিনি বেশি আয় করবেন তিনি বেশি ট্যাক্স দিবেন সরকারকে, এটিকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলে। তো বাংলাদেশের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন এখনও কিন্তু প্রত্যক্ষ করটা হলো ট্যাক্স, এখনও কিন্তু আমাদের এই যে আমদানি পর্যায়ে যে শুল্ক বা ভ্যাট, এখান থেকে সরকারের এখনও পর্যন্ত প্রায় 2/3 বা 2/3 বেশি ট্যাক্স এখান থেকে এখনও সরকার কালেক্ট করে। তো এইটির চাপটা কিন্তু সরাসরি ভোক্তার উপরে যায়। এবং আপনি যেটি বললেন যে সহজে যেখান থেকে আদায় করা যায়, যেমন আপনার মনে আছে গত বছর সরকার কয়েকটা সহজ আদায়ের জায়গা আছে। একটা হলো তামাকের উপরে কর বৃদ্ধি, এখানে কর বাড়ালেই একটি
রেভিনিউ সরকার পায়, একটা মোটামুটি সরকার একটা যেরকমটা ধারণা করে কোম্পানির কাছ থেকে ব্যাংকে টাকা জমা, যেটাকে এক্সাইজ ডিউটি, টাকা জমার উপরে একটা ট্যাক্স সরকার এক্সাইজ ডিউটি আদায় করে, মোবাইল ফোনের টক টাইমের উপরে দিয়ে দেয়। এই সবগুলোই কিন্তু কনজিউমারকে হিট করে। এখনও সরকারের উচিত আসলে ইনকাম ট্যাক্সের উপরে, এবং IMF থেকে যেই সাজেশনটা দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স থেকেই বেশি আদায় করার। আপনি দেখবেন যে বাজেটে ঘুরে ফিরে ইনকাম ট্যাক্স থেকে হয়তো কিছু তারা বাড়াবে, কিন্তু ঘুরে ফিরে দেখবেন যে যেই জায়গাগুলো থেকে সহজ এগুলোই NBR হাত দিচ্ছে। আপনি জানেন গত বাজেটে, গত জুনে একবার বেশ কিছু পণ্যের ভ্যাট, এক্সাইজ ডিউটি সব বাড়ানো হলো, এরপরে গত জানুয়ারিতে এসে কিন্তু আরেক দফা বাড়ানো হলো। এর মধ্যে এখন নতুন করে আবারও কিন্তু এরকম নানান আলোচনা চলছে। এর ফলে এটা বোঝা যাচ্ছে যে NBR-এর যে জায়গাগুলোতে ইনোভেটিভ ওয়েতে ট্যাক্সের ফাঁকি রোধ করা অথবা কোথায় কোথায় আরও আদায় করার সুযোগ আছে, এক্সাম্পশন কমানো, সেটার চাইতে বরং সহজে যেখান থেকে আদায় করা যাবে সেখানে বেশি মনোযোগ দিচ্ছে আসলে, যেটা মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদ হোসেনের কাছ থেকে বিস্তারিত জানলাম। এই ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এই ইনসাইট যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর ধন্যবাদ সবাইকে।